আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মঞ্চিত নিয়মিত আয়োজন কথোপকথন। চলুন আলোচনায় যাই। আজকের আলোচনার মূল বিষয়বস্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে যে ইরান যুদ্ধে আসলে কত সেনা হতাহত হয়েছে। এই সংখ্যা, প্রকৃত সংখ্যা আমেরিকার সরকার গোপন করছে। তারা বলছে মাত্র 15 জন সেনা নিহত হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এই সংখ্যা অনেক বেশি। সেই সংখ্যাটা শুনলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন, বিস্মিত হতে পারেন। মানে পিলে চমকে যাওয়ার মতো একটা ঘটনা, যেটা আমেরিকা গোপন করছে। তো সেই তথ্য এবং তার বিভিন্ন দিক নিয়ে আমি আলোচনা করব আজকে। পাশাপাশি কতগুলো ছোট ছোট টুকরো খবর আমি আপনাদেরকে জানাবো। এই টুকরো খবরগুলো আমি আগেই জানিয়ে দিই। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি তুরস্ক, ইরাক, মিশর বিভিন্ন দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেছেন। মূলত তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। এরপরে এই সমস্ত দেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি মুসলিম বিশ্বের ঐক্য, শান্তি, সমৃদ্ধি এগুলো কামনা করেছেন, প্রত্যাশা করেছেন। এবং ইরান যুদ্ধ, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, এটা স্বাভাবিক ব্যাপার, এগুলো নিয়ে মত বিনিময় করেছেন, দৃষ্টিভঙ্গির বিনিময় হয়েছে। এপাশে আমেরিকা, ইরান দুই দেশের মধ্যে যে শান্তির প্রক্রিয়া চলছিল, সেটা নিয়ে আজকে তেমন আসলে কোনো খবর নেই, কারণ আজকে তো ঈদের দিন। মোটামুটিভাবে ওই দিকের বেশিরভাগ দেশেই ঈদ, এই কারণে এ সমস্ত নিয়ে তৎপরতা তো সরকারিভাবেই করা যাবে না, স্বাভাবিক, আজকে বন্ধের দিন। তো এগুলো নিয়ে খুব একটা খবর নেই, কিন্তু একটা দুঃখজনক খবর হচ্ছে আজকে আমি দেখলাম আল জাজিরাতে যে ভারতের বেশিরভাগ জায়গায় মুসলমানদেরকে প্রকাশ্যে ঈদের জামাতে না যাওয়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ ভারতের মুসলমানরা যাতে প্রকাশ্যে ঈদের জামাতে না যায়। এটা আল জাজিরার খবর, আমার খবর না, কিন্তু আমি আল জাজিরা থেকে দেখে বলছি। এবং সেখানে খুতবা দেওয়ার ব্যাপারটাও নিষিদ্ধ করা হয়েছে। খুতবার ব্যাপারটা নিষিদ্ধ করার কারণ আমার কাছে মনে হয় যে যেহেতু কুরবানির মাহাত্ম্য, কুরবানির গুরুত্ব, কুরবানি কেন আসলো, কোথা থেকে আসলো, কি ব্যাপার, এই সমস্ত নিয়ে আলোচনা হয়তো সেখানে আলটিমেটলি বিভিন্ন রকমের পশু, যেমন গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, বিভিন্ন রকমের পশু কুরবানির কথা প্রশ্ন আসে, সেখানে গরুর প্রশ্ন আসে। ভারত তো সাধারণত মুসলমানদেরকে গরু জবাই করতে দিতে চায় না, যদিও ভারত সারা বিশ্বে যে গোশত রপ্তানি করে তার ভিতরে 2-3 নম্বরে সম্ভবত ভারত আছে। তার মানে প্রচুর গরু গোশত ভারত রপ্তানি করে, সেগুলোকে জবাই করে না, সেগুলো তো জবাই করে। যখন মুসলমানরা জবাই করতে যায় তখন শুধু আপত্তি হয়। অথচ ভারতের সরকার তো সাধারণত হিন্দুই হয়, সরকার প্রধান, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, আদার মন্ত্রী, মিনিস্টার বেশিরভাগই সরকারিভাবে অনুমোদন দিয়ে রাখা হয়েছে গরুর গোশত জবাই করে বা যেভাবে হোক সেগুলোকে বিক্রি করা যায়, বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা যায়। আর মুসলমানরা এই গরু জবাই করতে গেলে বিপদ। এটা আসলে খুবই দুঃখজনক, এটা মানবতা বিরোধী কাজ আমি মনে করি। এই কারণে যে একটা সম্প্রদায়ের তাদের উৎসব আছে, তাদের ধর্মীয় কিছু রেওয়াজ, বিধিবিধান আছে, এগুলোকে মানতে না দেয়া এটা খুব ভালো কাজ না। আমি একইভাবে বলবো, বাংলাদেশে যারা সংখ্যা লঘু বলতে মানে যারা সংখ্যায় কম তাদেরকে তো সংখ্যালঘু বলা হয়, অথবা বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর বাইরে যে সমস্ত সম্প্রদায় আছে, আমি মনে করি, আমি সবসময় বলিও যে প্রত্যেকটা সম্প্রদায়ের তার তার মতো করে ধর্ম পালন করার অধিকার আছে, তাদের দেওয়া উচিত। ইসলাম ধর্মেই এটা বলেছে, কারো ধর্ম পালনে বাধা দিও না, এবং এইরকম কোনো ধর্মের ব্যাপারে জোরাজুরি করতে নিষেধ করা আছে। ঠিক একইভাবে অন্য ধর্মগুলোরও উচিত। আসলে প্রত্যেকটা ধর্মের মূল বক্তব্য কি? শান্তি, সম্প্রীতি, ভালোবাসা, মানুষের কল্যাণ, এই তো মূল বক্তব্যগুলো তো এই। তো এটা যেমন ইসলামে আছে, তেমনি হিন্দু ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, বৌদ্ধ ধর্মে, ইহুদি ধর্ম, সব ধর্মে আছে। মানবতার কল্যাণের কথাই বলা আছে, অথচ আমরা করি উল্টাটা বেশিরভাগ ক্ষেত্রে। এই উল্টা কাজ না করে যার যেখানে যে অধিকার, তার সেখানে সে অধিকার দেওয়া উচিত, এটা জরুরি। এটা তার ধর্ম পালনের অধিকার, প্রত্যেকটা মানুষের একটা মৌলিক অধিকার। এই অধিকার থেকে বঞ্চিত করা কোনো গণতান্ত্রিক সরকারের, কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের উচিত না। যাই হোক, এরকম ছোট আর একটা খবর আছে হরমুজ প্রণালী নিয়ে। IRGC আজকেও ঘোষণা করেছে তারা গত 24 ঘন্টায়
সম্ভবত 25টা জাহাজ তাদের নিজেদের তত্ত্বাবধানে নিজেরা গাইড করে পার করে দিয়েছে হরমুজ প্রণালী, তেলবাহী জাহাজ, তেলবাহী বা পণ্যবাহী জাহাজ। তো এখান থেকে ইরানের পক্ষ থেকে গত কয়েকদিন ধরে বলা হচ্ছে আইআরজিসির তত্ত্বাবধানে, আইআরজিসি এসকর্ট দিয়ে, গার্ড দিয়ে হরমুজ প্রণালী পার করে দিচ্ছে। গত 3-4 দিন ধরে এইভাবেই চলছে। তাতে বোঝা যায় যে হরমুজ প্রণালীতে কিছু জাহাজ চলাচল এখন করছে এবং একেবারে যে বন্ধ অবস্থায় ছিল সেই বন্ধ অবস্থাটা থাকছে না, আস্তে 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 ক্লিয়ার হচ্ছে। দেখা যাক কি হয়। দর্শক, প্রথম যে খবর আমি আলোচনা করেছিলাম যে মার্কিন সেনাদের হতাহতের ঘটনা এবং ক্ষয়ক্ষতির যে ব্যাপারটা, সেই ব্যাপারটা নিয়ে একটা ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। এই জায়গায় আমি একটা বক্তব্য ইরানের সর্বোচ্চ নেতার, যিনি গতকালকে হজবাণী দিয়েছেন, সেই হজবাণীর ভেতরে উল্লেখ করেছেন একটা গুরুত্বপূর্ণ কথা। এই বক্তব্যটা, এই গুরুত্বপূর্ণ কথাটা আজকের যে মূল আলোচনা, যে মার্কিন ক্ষয়ক্ষতি, সেনাদের হতাহতের ঘটনা, ঘাঁটির ক্ষয়ক্ষতি ইত্যাদি ইত্যাদি, এর সাথে খুব রিলেটেড। ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ মুজতবা খামেনি তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে এই মধ্যপ্রাচ্যে নতুন করে যে একটা আঞ্চলিক ব্যবস্থা গড়ে উঠছে, এই ব্যবস্থার সাথে বা বিশ্ব ব্যবস্থার সাথে সবাইকে খাপ খাওয়াতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে ইত্যাদি ইত্যাদি। এর পাশাপাশি আরেকটা কথা বলেছিলেন যে মধ্যপ্রাচ্য কোনো মতেই আর আমেরিকার সেনাদের জন্য সেফ হ্যাভেন হবে না, অর্থাৎ নিরাপদ আশ্রয় হবে না। এই মধ্যপ্রাচ্যের কোনো দেশ, কোনো জাতি এদেরকে নিরাপত্তা দেবে না, নিরাপদ আশ্রয় হবে না। এর সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে এই মার্কিন টেলিভিশন চ্যানেল বা মার্কিন গণমাধ্যম সিএনএনের একটা অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে মধ্যপ্রাচ্যে 24টা ঘাঁটি আছে আমেরিকার, তার ভিতরে 16টা ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। আর আমি আজকে এই হতাহতের যে খবরটা পেলাম যেখান থেকে, সেটার নাম হচ্ছে ইন্টারসেপ্ট। এই ইন্টারসেপ্ট পত্রিকায় তথ্য দেওয়া হয়েছে যে মধ্যপ্রাচ্যে মোট 30টা ঘাঁটি আছে। এই 30টার ভেতরে 15টা ঘাঁটি একেবারে ড্যামেজ হয়ে গেছে, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং বেশিরভাগ ঘাঁটিতে, যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ঘাঁটি, তার বেশিরভাগ ঘাঁটিতে সেনাদের থাকার মতো অবস্থা তো নেই। সেই সমস্ত ঘাঁটি সেনারা পালিয়ে লুকিয়ে থাকছে এবং প্রচুর সংখ্যক সেনা মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে সরিয়ে নেওয়া হয়েছে এবং এই সমস্ত ঘাঁটি মেরামত করে সেখানে বসবাস করা খুব সহজ একটা ব্যাপার না। তার মানে মধ্যপ্রাচ্যে ইরান যে হামলা করেছে এবং মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এই ধ্বংসযজ্ঞ কাটিয়ে ওঠা আমেরিকার পক্ষে সহজ কথা না। আর নতুন করে যদি যুদ্ধ হয়, আমি বারবার বলি, ইরান এই যুদ্ধ থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছে, গত বছরের জুন মাসে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের অভিজ্ঞতা কাজে লেগেছে এইবার 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধে। আর 28 ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হয়ে যে প্রায় 40 দিন চলল, এই যুদ্ধের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা এবং এই শিক্ষা ইরান কাজে লাগাবে যদি নতুন কোনো হামলা করে। ইরান কিন্তু বারবার বলে এই কথাটা, বারবার বলে এই কারণে যে ইরান আসলে কিছু শিক্ষা নিয়েছে। যেমন আমি গতকালকেও বলেছি, F-35 যে বিষয়টা, এটি এমন একটা টেকনোলজি ইরানের হাতে এসেছে, ইরান নিজে আবিষ্কার করেছে, যে টেকনোলজি দিয়ে আমেরিকার F-35 বিমান সহজেই কুপঘাত করা সম্ভব। একটা করে টেস্ট করা হয়ে গেছে, যখন সফল হয়েছে তখন কিন্তু এখন সে টপাটপ বাকিগুলোতেও পারবে করতে। এরপরে তার নিজের বিমান F-5 যে পুরনো বিমান, সেই বিমানকে আধুনিকায়ন করে কুয়েতের বিমান ঘাঁটিতে, যেখানে অত্যন্ত সুরক্ষিত বিমান ঘাঁটি, আমেরিকার বিমান ঘাঁটি, সেখানে তো সুরক্ষা ছাড়া এমনি হুট করে একটা ঘাঁটি বানায়নি। এই সুরক্ষিত বিমান ঘাঁটিতে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরানের দুটো F-5 বিমান, সে কথা বলা যাবে না। আসলে নামে আমরা চেহারায় দেখছি F-5, কিন্তু ওটা F-5 না, কাউসার বিমান, ইরানের কাউসার বিমান। যাই হোক, তো এইরকমভাবে মার্কিন ঘাঁটি, মার্কিন সেনা অবস্থানগুলো মধ্যপ্রাচ্যে মারাত্মকভাবে খারাপ অবস্থায় আছে এবং এগুলো এখন ইরানের কাছে জাস্ট 1-2 ব্যাপার। ইরানের সর্বোচ্চ নেতা গতকালকে বলেছেন এই কথাটা। আরও একটা কথা, সেটা হচ্ছে যে
এই যুদ্ধের ভেতর দিয়ে একদম আমেরিকার সামরিক বাহিনীর যে দুর্বলতা, মানে ক্ষয়িষ্ণু অবস্থা বা তাদের যে নড়বড়ে অবস্থা, এই নড়বড়ে অবস্থা, দুর্বল অবস্থা একদম পরিষ্কার হয়ে গেছে। কেন এই কথা বলছেন ইরানের সর্বোচ্চ নেতা? এই কথা বলছেন এই কারণে যে বিপুল পরিমাণে সেনা হতাহত হয়েছে, আমেরিকার বেশিরভাগ ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। শুধু তাই না, আমেরিকার যে বিশ্ববিখ্যাত জেরাল্ড আরফোর্ড যুদ্ধজাহাজ, যেটা বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী যুদ্ধজাহাজ এবং যা আমেরিকার গর্বের ব্যাপার, $1300 কোটি খরচ করে এই জাহাজ বানানো হয়েছে। সেই জাহাজ তো যুদ্ধই করতে পারেনি ঠিক মতো, এবং আগুন লেগে টেগে কি একটা হামলার শিকারে পালিয়ে টালিয়ে কোথায় চলে গেল, গ্রিসের ক্রিট ডকইয়ার্ডে গিয়ে এখন ঠিকঠাক হচ্ছে, তার চিকিৎসা দিচ্ছে, সে জাহাজ ঠিকঠাক করা হচ্ছে। আগামী 1 বছরের ভিতরে এই জাহাজ আর এই যুদ্ধের ক্ষেত্রে আসতে পারবে কিনা জানা নেই। তো এত এত ভয়ঙ্কর অবস্থা তাদের। দেখেছেন তো আপনারা, অ্যাওয়াক্স বিমান ধ্বংস হয়ে গেল, তারপরে বোয়িং সেন্ট্রি যে বিমানটা, এই সমস্ত বিমান ধ্বংস হয়ে গেছে কিভাবে। সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে কি? আমেরিকার সিস্টেম। মার্কিন ঘাঁটিগুলোর বিল্ডিং ভাঙেনি বেশি, ভবনগুলো ধ্বংস হয়নি বেশি, বা ধ্বংস করার প্রয়োজন হয়নি। ধ্বংস করেছে ইরান সবচেয়ে বেশি রাডার সিস্টেম, আর্লি ওয়ার্নিং সিস্টেম, তারপরে আপনার সিগন্যাল সিস্টেম, বিভিন্ন রকম সিস্টেম ধ্বংস করে দিচ্ছে, যাতে আমেরিকার চোখ কান বন্ধ হয়ে যায়। এবং সেখানে এত বেশি বড় বড় হামলা চালিয়েছে যে এই ঘাঁটিগুলোতে যখন হামলা চালিয়েছে তখন তো সেনারা ছিল সেখানে, ঘাঁটিগুলো এরকম তছনছ হয়েছে, সেখানে সেনা মারা যায়নি, আহত হয়নি। আপনারা কি বলেন? মাত্র 15 জন মারা যাবে। কতজন মারা গেছে আমি সেটা বলছি। তো ইরানের সর্বোচ্চ নেতা বলেছে যে মার্কিন ঘাঁটিগুলো, মার্কিন সেনাবাহিনীর, সামরিক বাহিনীর যে দুর্বলতা, নড়বড়ে অবস্থা, সেটা পরিষ্কার। ইরানের সামরিক বাহিনী একদম তছনছ করে দিয়েছে, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র মেরে, আবার বিমানও হামলা চালিয়েছে, আবার বিমান হামলাও চালিয়েছে। সেক্ষেত্রে মার্কিন বাহিনী ইরানের জন্য আর কখনো বড় কোনো হুমকি হতে পারবে না। এই জন্য তিনি বলেছেন এই অঞ্চল যেহেতু আর কখনো আমেরিকার জন্য সেফ হ্যাভেন হবে না, অর্থাৎ নিরাপদ আশ্রয়স্থল হবে না, সেক্ষেত্রে এই এলাকার জনগণ যারা, এই এলাকার সরকার, দেশ যারা, তাদের উচিত এই নতুন মধ্যপ্রাচ্য ব্যবস্থা, একটা আছে বিশ্ব ব্যবস্থা আর মধ্যপ্রাচ্য ব্যবস্থা, এই নতুন মধ্যপ্রাচ্য ব্যবস্থার সাথে খাপ খাইয়ে নিতে বলছেন তিনি। এখন আসি, আসলে ইরানের সাথে যুদ্ধের সময় আমেরিকার ক্ষয়ক্ষতি কি পরিমাণে হয়েছে। আমরা কিছুদিন আগে একটা কংগ্রেসের রিপোর্ট দেখেছি, কংগ্রেসের রিপোর্ট তুলেছে 42টি এয়ারক্রাফট ধ্বংস হয়েছে, ড্রোন তার ভিতরে 30টা, আর বাদ বাকি বিমান। কিন্তু প্রকৃত সংখ্যা কি তাই? আর সেখানে কিন্তু মৃত্যুর হতাহতের কথা কিন্তু খুব একটা নেই। 15 জন মারা যাওয়ার কথা স্বীকার করছে মার্কিন সরকার, আর 200-300 আহত হয়েছে বলছে। কিন্তু প্রকৃতপক্ষে হতাহতের সংখ্যা 750 জন। হতাহত অর্থাৎ নিহত এবং আহত মিলিয়ে 750 জন। তার প্রকৃতপক্ষে ইন্টারসেপ্ট বলছে, এবং আমি একটা ভিডিও দেখলাম ইন্টারসেপ্টের উদ্ধৃতি দিয়ে একজন মার্কিন বিশ্লেষক তথ্য দিয়ে আলোচনা করছেন। সেখানে বলা হচ্ছে অন্তত 750 জন সেনা হতাহত হয়েছে, এর মধ্যে মারাই গেছে অর্ধেক অন্তত, বা 3 ভাগের 1 ভাগ যদি মারা যায় আর 2 ভাগ যদি আহত হয়, তাহলে 250 মতো মারা গেছে, মানে কয়েকশো সেনা মারা গেছে। এবং হতাহতের সংখ্যা, আহত নিহত মিলে 750। পেন্টাগন, মার্কিন সেনা দপ্তর বা যুদ্ধ মন্ত্রণালয়, যেটা পেন্টাগন, তারা বলছে মোট হতাহত 385 জন হতাহত, আর ইন্টারসেপ্ট বলছে 750 জন। এমনকি দুঃখজনক ঘটনা আছে, এমন একজন মেজর, সোফি ডেভিয়ার্স নামে একজন মেজর, নিউ ইয়র্ক সিগন্যাল কোর থেকে আসা, এই ভদ্রলোক মারা গেছে যুদ্ধে। তাকে মোতায়েন করা হয়েছিল কুয়েতে এবং অ্যাক্টিভ রোল প্লে করছিল কুয়েতে। যুদ্ধে ইরানের হামলায় এই মেজর সোফি ডেভিয়ার্স, এই ভদ্রলোক মারা গেছে। মারা যাওয়ার পরে তার লাশ দেশে গেছে, এবং তার লাশের স্মৃতির প্রতি, তার লাশ সামনে নিয়ে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সামাজিক নিউ ইয়র্কের ওই এলাকার কংগ্রেস। কিন্তু পেন্টাগনের যে তালিকা, নিহতের যে তালিকা, সেই তালিকায় এই মেজর সোফির নাম নেই। এই ইন্টারসেপ্ট পত্রিকায় বলা হচ্ছে
ইরান যুদ্ধে এত এই বট এবং সেনা এই মারা বট গেল, বাহিনীর সম্পর্কে কিন্তু আপনারা সবাই সরকারের অবগত। পক্ষ থেকে কোনো প্রেস কনফারেন্স নেই, এটি কোনো বিবৃতি নেই, আধুনিক কোনো প্রযুক্তির প্রশ্ন উত্তর নেই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা জাস্ট গোপন প্রযুক্তির করা একটি হচ্ছে। কেন গোপন করা হচ্ছে? শাখা। তার পরিষ্কার কারণ উল্লেখ করা তো হচ্ছে। এই বট অনেকগুলো। সফটওয়্যার ব্যবহার একটা কারণ করে হচ্ছে যে প্রতিপক্ষকে এখানে বলা হচ্ছে ঘায়েল করা ভিয়েতনাম যুদ্ধের পরে এবং আমেরিকার প্রতিপক্ষকে সরকারগুলো অবদমিত করা, পরবর্তীতে শিক্ষা নিয়েছে অপপ্রচার চালানো, যে ভিয়েতনামের যে অপপ্রচার পরিমাণে চালানো, মারা গিয়েছিল ইতিবাচক লোকজন, এবং নেতিবাচক। তাদের কথা কিন্তু প্রথম দিকে এটা- গোপনই রাখা হচ্ছে। এটা ম্যাথমেটিক্যাল যে পরবর্তীতে জ্যামিতিক যে এটা term যখন রয়েছে, প্রকাশ হয়ে যায়, সেই তখন জ্যামিতিক একেবারে term ভয়ঙ্কর অনুযায়ী ভাবে এই প্রচার এবং যুদ্ধের propaganda বিরুদ্ধে আন্দোলন করে ইন্টারনেটের ওঠে। মাধ্যমে এবং চালানো সম্ভব। দীর্ঘ সময় যুদ্ধ করার এই যে পরে এক পর্যায়ে প্রযুক্তিটি, মার্কিন এরকম একটা সরকার প্রযুক্তি এই যুদ্ধ বন্ধ বাংলাদেশে করতে বাধ্য হয়, আসতে বন্ধ পারে, করে দেয়। থাকতে কিন্তু পারে বা এটা করতে ততক্ষণে পারে। আমেরিকাকে একেবারে এটা আমরা লজ্জাজনক আওয়ামী লীগ পরাজয় বরণ জামানাতে করতে হয়। দেখে আসছি একদম যে এই লজ্জাজনক। বট ইতিহাসে প্রযুক্তি ব্যবহার খুব করে লজ্জাজনক। সবাই সরকারকে ইতিহাসের নাস্তা উদাহরণ দেয় যে বানানো। ভিয়েতনাম যেমন যুদ্ধের ধরুন মতো শেখ পরাজিত হাসিনাকে হতে হবে। গালাগাল দেওয়া, ভিয়েতনাম যুদ্ধে এত ভয়ঙ্কর বা লজ্জাজনক তাকে পরাজয় মাগি বলা হয়েছে হলো, আমেরিকা, সেটা বলা খানকি বলা হলো, বেশ্যা তো বলা হলো। ওই যে ভিয়েতনামের যখন সংখ্যা প্রকাশ করা হয়েছে এখন তখন ধরুন জনগণ সিঙ্গেল খুশি একজন হয়েছে। একটা কথা বললো, জনগণ শেখ কিন্তু হাসিনা একজন মানতে একটা রাজি না প্রশংসা যে এই করলো, যুদ্ধের মমতা দরকারটা কি, আমাদের ব্যানার্জি সেনারা এত মারা যাচ্ছে দরকার গণতন্ত্রের কি? মানুষ কন্যা, আর সঙ্গে সঙ্গে ইরানেও কিন্তু সেই নিচে একই এসে ঘটনা ঘটেছে। অল্প যে কয়েকদিন কোনো যুদ্ধ একটা হয়েছে, তাতে ফেসবুক এত এত আইডি মানুষ বলা হলো, মারা ও গেছে একটা মার্কিন খানকি সেনা। আর ক্ষয়ক্ষতির পরিমাণ আমি একটু এখন পরে সেম বলছি। বক্তব্যটি আরো তো এই 1000 সমস্ত কথা যদি প্রকাশ পেয়ে যায় আইডি থেকে তাহলে এসে তারা আমেরিকার একই জনগণ comment ক্ষেপে করে উঠবে, গেল। তো এই যে কাজটি, আন্দোলন শুরু হবে। এই কাজটি করে একটা সেক্ষেত্রে তারা robotic সংখ্যা প্রকাশ করছে প্রযুক্তি, না। যে প্রযুক্তি আমেরিকার সরকার বট। সংখ্যা প্রকাশ করছে না। আসলে বাংলাদেশের ইরান রাজনীতিতে যুদ্ধ যেটা আমেরিকার বিরোধী সেনাদের জন্য, দলকে অপদস্থ, অপমান সেটার করা, অর্ধেক কোনো কাহিনী হচ্ছে character assassination করার মার্কিন জন্য সেনাদের হতাহত এই হওয়ার কাহিনী। প্রযুক্তি সেই এখন সবাই কাহিনীতে ব্যবহার করছে। টোটাল বিএনপি সংখ্যা করছে, হচ্ছে আওয়ামী লীগ করছে, 750, জামাত করছে। হতাহত হয়েছে 750 কিন্তু জন। এই আর বাকি প্রযুক্তিকে অর্ধেক কাহিনী হচ্ছে একেবারে ব্যবহার করে আমেরিকার বাংলাদেশ ঘাঁটিগুলো এটাকে অনেক ধ্বংসের শিল্পের মুখে মর্যাদা পড়ার নিয়ে কাহিনী। গেছে। কি ভয়ঙ্কর ভাবে ধ্বংসযজ্ঞ জামাত। হয়েছে সেটা। তাদের এই ঘাঁটিগুলো বাঁশের কেল্লা, এতটাই ভয়ঙ্কর ভাবে তাদের আরো ক্ষতিগ্রস্ত বিভিন্ন হয়েছে রকম যে পেজগুলো যে সেখানে ছিল, সেনাদের আর এইগুলো অবস্থান করার ব্যবহার মতো করে অবস্থা এবং নেই। এইগুলোর মাধ্যমে যুদ্ধের হয়তো খুব দেখা গেল প্রথম তাদের দিকে 200 বা ঘাঁটিগুলো 300 এত বেশি বা 400 মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এরকম হয়েছে সাইবার যে সেখান ওয়ার্কার থেকে বা কর্মী তাদের সেনাবাহিনীর লোকজনকে এই সরিয়ে 200, নেওয়া হয়েছে। 300 বা 400 এদের আর একজনের সেনারা মধ্যে নিজেদের 400, দায়িত্বেই 500, 600 জীবন বাঁচানোর আইডি জন্য দিয়ে তারা পালিয়ে এই কাজটি ছুটে অনবরত বেরিয়েছে আওয়ামী লীগের বিভিন্ন বেসরকারি নেতা, বিভিন্ন অফিস আদালতে, হোটেলে, কর্মী, বিভিন্ন জায়গায় সরকারের কর্তাব্য ব্যক্তি আশ্রয় কিংবা নিয়েছে। আওয়ামী লীগের আর বিরুদ্ধে এই যুদ্ধ যে কোনো শুরুর একটা গুজব আগ মুহূর্তে ছড়ানো এই কাজগুলো 40,000 নতুন করে এই সেনা মোতায়েন বট করা হয়। বাহিনীর মাধ্যমে এই জামাত সমস্ত সেনার করেছে বেশিরভাগই বলে এখন ইউরোপে সরিয়ে নেওয়া সবার হয়েছে। একটা অভিযোগ। ঘাঁটিগুলো এত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জামাত এই ব্যাপারে যে তেমন এই সমস্ত কিছু ঘাঁটিতে না বললেও সেনাদেরকে ফিরে আসার কথা বলার ইন্টারনেট পর জগতে যে তারা তাদের সরাসরি আধিপত্য, নাকচ করেছে, যে বলছে না আমরা তারা আর ওই ঘাঁটিতে যে কোনো যেতে হবে না। একটা ওখানে জীবন স্ট্যাটাস বাঁচানো দেওয়ার হবে। সঙ্গে সঙ্গে এই মুহূর্তের সমস্ত মধ্যে সেনা মিলিয়ন মধ্যপ্রাচ্যের কোথাও আর ভিউ হয়ে মোতায়েন যাচ্ছে। হতে চায় না। তারপর তাদেরকে নতুন করে সেখানে কোথাও অ্যাসাইন করা হবে সেটাও 3, তারা 4 মেনে লাখ, 5 নিচ্ছে না, লাখ রিলিজ করছে না। লাইক করে এবং যাচ্ছে। একটা কথা খেয়াল করবেন, সেখানে আমি আবারও উল্লেখ আহমদুল্লাহ, করছি, কোনো কোনো কিংবা ভিডিওতে ধরুন কথাটা বলেছি, আজহারিদের মতো আমেরিকার জামাত কতজন মাইন্ডের সেনা যে অফিসার সকল মহাপুরুষ পদত্যাগ রয়েছে, করেছেন অথবা তারা তারা যদি বহিষ্কার বলে করা খেলাম, হয়েছে। কেন এই যুদ্ধ করলাম, করতে চাইনি? এই যুদ্ধ একটা অন্যায় ঘুমালাম। যুদ্ধ এবং এই যুদ্ধে হেরে যাচ্ছে মার্কিন বাহিনী, তারা যদি বলে ব্যাপক ক্ষতির মুখে আলহামদুলিল্লাহ, পড়ছে, তারপরে আমেরিকা জোর করে যুদ্ধ তারা করবে, যদি কারণ বলেন, ইসরায়েলের যে কোনো জিনিস বলেন, এই সঙ্গে বিষয়টা সঙ্গে দিন সব 5 গণমাধ্যমে মিনিটের কম মধ্যে বেশি আসছে, 300, মার্কিন গণমাধ্যমে 3-4 লাখ এবং যে সমস্ত গণমাধ্যমে এবং আসছে। কমেন্ট মজার ব্যাপার হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সমস্ত গণমাধ্যমকে ভুয়া যেটাকে ফেক বলা বলছে। হয় সাধারণ যে অ্যালগরিদম, সেই নিউ ইয়র্ক সাধারণ টাইমস, algorithm সম্ভব না এই কাজটি সিএনএন, জামাতের ওয়াশিংটন যারা বট পোস্ট, বাহিনী, সেই ওয়াল বট স্ট্রিট বাহিনী, জার্নাল, এই সমস্ত তারা এই পত্রিকায় এই কাজটি সমস্ত করে গণমাধ্যমকে ভুয়া মূলত বলছে আমেরিকা। তাদের লোকজন যে এই এত সমস্ত জনপ্রিয়, গণমাধ্যম এই জিনিসটি প্রমাণ করার জন্য অন্য দেশের ব্যাপারে বা বৈদেশিক এটা আমাদের নীতির ক্ষেত্রে সামাজিক তারা মাধ্যমে নিজেদের স্বার্থ এই রক্ষার বিষয়গুলো, আগে করে। মানে আমার কত ফলোয়ার আছে, যেমন আমার সিএনএন কত গাজার like ব্যাপারে আছে, কত কোনো comment সময় আছে, গাজার মানুষের বা এবং সেটার উপর ফিলিস্তিনের ভিত্তি মানুষের করে জন্য অনেকগুলো আগে কোনো কথা মানুষের বলবে না, যে তাদের আত্মবিশ্বাস স্বার্থে কথা বলবে না, কর্মকাণ্ড, এটা এখন আগে একটা স্বার্থটা রোগ দেবে এবং আমেরিকা। ব্যাধিতে পরিণত হয়েছে। কিন্তু দেশের ভেতরে যখন তখন সুদীপ আজিজ তারা জয়, সরকারের তারেক সমালোচনা রহমান, করতে ছাড়বে শেখ না। হাসিনা, তাদের ডক্টর শফিকুর পলিসিটা রহমান, কিন্তু এই দেশের ভেতরে এক অন্যান্য যে দেশের সকল বাইরের জন্য আরেক। রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, তো তারা সেই সবাই সিএনএন একে অপরের যখন সঙ্গে প্রতিযোগিতা দেশের করে। বাইরের ব্যাপারে যে কথা বললে তাদের আমেরিকার সম্মান তার দেয়, কত ফলোয়ার, তারপরও বলছে তার মানে কি? তার মানে হচ্ছে যে বক্তব্য, ক্ষয়ক্ষতির কিভাবে মাত্রাটা গ্রহণ করে। মারাত্মক, ভয়ঙ্কর। এটি পারস্পরিক এই তো প্রতিযোগিতা সিএনএন করার জন্য কিছু ক্ষয়ক্ষতির মাত্রা প্রায় তুলে সবাই ধরেছে, এখন এই তার চেয়ে ভয়াবহ প্রযুক্তি, অবস্থা বট উঠে এসেছে প্রযুক্তি, এই বট ইন্টারসেপ্টে। প্রযুক্তি আমি আগেই ব্যবহার বলেছি করছেন। যে ইন্টারসেপ্টে বলা হচ্ছে এই বট যে এই ইরানের ক্ষেপণাস্ত্রগুলো
শুধু করার জন্য দলগতভাবে মার্কিন ঘাঁটিগুলোর সবাই ভবন funding ধ্বংস করে, করছে।
সবচেয়ে বেশি ধ্বংস করেছে আমাদের radar লোকজন system, এখন এই signal বট প্রযুক্তি system, ব্যবহার করছে, কমিউনিকেশন সিস্টেম, তারাও এই জামাতের কমান্ড মতন অ্যান্ড করে বা কন্ট্রোল সেন্টার যদি জামাত এবং সেনাদের বাদ দিয়ে থাকার ধরেন ঘর। এই কাজটি জামাত অর্থাৎ যদি বলে যে আমরা সেনাবাহিনী করি, যাতে থাকতে না ধরেন পারে, বা মাত বাইরে বেরিয়ে করেছে, যেতে বা বাধ্য হয়। সামাত করেছে, ঘাঁটি ছাড়তে বাধ্য হয়, বা ঘামাত করেছে, ঘাঁটিগুলো অকার্যকর করা, যারাই করেছে প্লাস এটাকে এখন এখানকার বিএনপি এবং সেনাবাহিনীর আওয়ামী লীগ অবস্থানগুলো ধ্বংস করে দিতে, যাতে সেনারা থাকতে না সেদিক পারে। থেকে খবরে বলা হচ্ছে বিএনপির মধ্যপ্রাচ্যে এই আমেরিকার যে বাহিনী সমস্ত তারাও ঘাঁটি যথেষ্ট ছিল শক্তিশালী, বা যত সব মোতায়েন করা জামাতের সামরিক যারা সরঞ্জাম লোকজন ছিল, আছে তারাও তার শক্তিশালী, বেশিরভাগই ধ্বংস হয়ে আর গেছে। আওয়ামী লীগের লোকজনও শক্তিশালী। সামরিক সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে বেশি। ফলে পুরো সিএনএনকে একটা সামাজিক যে মার্কিন মাধ্যম, সূত্র বলেছে যে সেই আমি আমার সামাজিক জীবনে এত মাধ্যমের বেশি ক্ষয়ক্ষতি উত্তেজনা, আর দেখিনি কখনো। এরপর ঝগড়াঝাটি, জেরাল্ড আর ফোর্ড কথা মারামারি, যদি বলি, কাটাকাটি, জেরাল্ড আর অশ্লীলতা, ফোর্ড 75টা এবং অস্ত্র যুদ্ধ আঘাত বিমান ছিল, সেখানে এটি অনেকটা বলা হচ্ছে ডাল যে ভাতের আগুন মতো লেগে, হয়ে গেছে। লন্ডন থেকে আগুন লেগে এবং সেই ডাল ভাতের এই কবলে পড়ে বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের তাতে বলা হচ্ছে সমাজ, 200 সেনা আমাদের বিভিন্ন ধোঁয়ায় শ্রেণী আহত পেশার হয়েছে, মানুষ আর 600 সেনা তাদের যে তাদের দীর্ঘদিনের ঘুমানোর জায়গা হারিয়েছে, পুড়ে গেছে, নষ্ট হয়ে স্বাভাবিক গেছে। মানব অথচ ধর্ম রয়েছে, $13 বিলিয়ন, Human 1300 কোটি quality and ডলার খরচ characteristics করে বানানো রয়েছে, human এই thinking জেরাল্ড রয়েছে, আর ফোর্ড human বিশ্বের সবচেয়ে বড় behavior রয়েছে, এই বিমানবাহী সবকিছুর মধ্যে যুদ্ধ জাহাজ। সেই জাহাজের এই করুণ অবস্থা, অসভ্যতা, আগুন লাগার কথা বলা হয়েছে, কিন্তু অসভ্যতা পরবর্তীতে তো যেটি ডোনাল্ড বড় ট্রাম্প বড় বলেছেন যে অপরাধ 17টা সংগঠিত করা দিক থেকে, জানি না এই 17টা সময়টাতে দিক মানে কি, যে পায়ুষ্কাল 17টা দিক থেকে মানে জেরাল্ড সমকামী, আর পুরুষে ফোর্ডকে পুরুষে লক্ষ্য যেটা করে তাদের যে যৌন ক্ষেপণাস্ত্র কর্ম, ছোড়া হয়েছে এবং জেরাল্ড আর ফোর্ড এটি এখন পালিয়ে ইউরোপ গেছে আমেরিকার বলা চেয়ে হয়েছে। ভয়ঙ্কর হয়ে পড়েছে। ইউরোপ এবং সে যুদ্ধে আমেরিকাতে অ্যাকচুয়ালি যৌন খুব কর্ম রোল হয়, প্লে করতে পারে। পুরুষে পুরুষে, নারীতে নারীতে, যেটিকে লেসবিয়ান বলা মার্কিন হয়, বাহিনীর এই তো যেটিকে, অবস্থা, এই ভাঙাচোরা অবস্থাই তো। সেই যদিও নারীদের সংখ্যায় যে এবং লেসবিয়ান ভাবে সাবে অনেক বড় কিছু, বলা হয় গে, কিন্তু প্রকৃতপক্ষেই এটা একটা তাদের সিস্টেমেটিক নিয়মতান্ত্রিক পদ্ধতি, ভাঙাচোরা অবস্থা, কিন্তু নড়বড়ে অবস্থা, ধর্ষণের মতো ঘটনা, যেটা ইরানের সর্বোচ্চ পুরুষ নেতা ধর্ষণ, বলেছে। নারী ধর্ষণ, এটি যুদ্ধ শুরুর কম প্রথম হয় 2 সেখানে। সপ্তাহে কিন্তু বাংলাদেশে মার্কিন ঘাঁটিগুলোতে যে এই জিনিসটা ক্ষয়ক্ষতি বেশি হয়েছে তার হচ্ছে। প্রথম এটা 2 সপ্তাহে খেয়াল করেন, দুই তার নম্বর মূল্য হলো হচ্ছে নারী 80 এবং কোটি ডলার। পুরুষ, শিশু যারা, প্রথম পুরুষ 2 শিশু, সপ্তাহে যে নারী ক্ষয়ক্ষতি শিশু, হয়েছে মার্কিন ঘাঁটিগুলো তারা মধ্যপ্রাচ্যে, পেন্টাগন স্বীকার করছে বিভিন্ন মহল যে দ্বারা যুদ্ধের ক্ষয়ক্ষতি ধর্ষিত হচ্ছে। $25 বিলিয়ন বা $30 বিলিয়ন Bisex, সম্ভবত উন্নীত হয়েছে, কাউন্টার সেক্স, কিন্তু প্রকৃত ক্ষয়ক্ষতি হোমোসেক্স এর চেয়ে অনেক বেশি। ইত্যাদি দ্বারা আর এই যে তারা ঘাঁটিগুলো যে ধর্ষিত মেরামত হচ্ছে। করতে হবে, যদি আর এখানে অসম আমেরিকা থাকতে চাই, বুড়া মানুষ থাকতে পারবে কিনা যুবকদের সেটা দ্বারা পরের ধর্ষণ কথা, হচ্ছে। যদি থাকতে চাই তাহলে তো ঘাঁটিগুলো বুড়া মেরামত মানুষ করতে হবে। এই ঘাঁটিগুলো মাদক মেরামত বালিকাদের সমস্যার ধর্ষণ করছে, শিশুদের নির্মাণের জন্য ধর্ষণ করছে। আরো শত এই শত কোটি জিনিসগুলো ডলার ব্যয় হবে। তো আজকের এই এখন এমন আলোচনার একটা বিকৃত পরিশেষে বলতে পর্যায়ে চলে চাই, গেছে, আমেরিকা হতাহতের যেটি সংখ্যা কমিয়ে এই যে দেখাচ্ছে, শিশু নিহতের সংখ্যা গ্রামীণ মাত্র স্বার্থে 15 হত্যা। বলছে। এর কি কারণ? কারণগুলো হচ্ছে এই, সংক্ষেপে যদি সাম আপ করে বলি তাহলে বলতে হবে এই: 15 সংখ্যাটা মানুষ মেনে নেবে, কিন্তু 750 সংখ্যাটা বিক্ষোভ সৃষ্টি করবে। 750 সংখ্যাটা রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দেবে। এটা এমন একটা সংখ্যা যা নিয়ে কোনো জবাব দিতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প। ফলে সরকারি হিসাব মতে মার্কিন সেনা নিহতের সংখ্যা 15তেই থাকবে, কিন্তু অনেক মা বাবা জানবে তাদের সন্তানের নাম এখানে নেই। অর্থাৎ মার্কিন সরকার যে তালিকা প্রকাশ করেছে তাতে তার সন্তানের নাম নেই, তাদের সন্তানকে গণনায় ধরা হয়নি। কিন্তু তারপরেও আমেরিকার জনগণের মনে এই প্রশ্ন থাকবে, এটা ছিল একটা অবৈধ যুদ্ধ। এই যুদ্ধের ভেতর দিয়ে পরমাণু কর্মসূচি ধ্বংস করার কথা বললেও ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করতে পারেনি। এখন মার্কিন সরকার মৃতদেহ কিংবা মৃত্যুর সংখ্যা লুকাচ্ছে। এটা এমনই এক বাজে যুদ্ধ। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরিশেষে আজকে যারা ঈদ উদযাপন করলেন তাদেরকে আবারও ঈদ মোবারক। আপনারা সবাই ভালো